এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার আজকের আলোচনা, তোমরা জানো গত ক্লাসে আমি মানব জনন ইন্ট্রোডাকশান আলোচনা করেছি। আজকে আমার সেটা ছিল টপিক 1। আজকে আমার টপিক 2, দ্বিতীয় আলোচনা হলো এই মানব জননতন্ত্রের বা মানব প্রজননের টপিক 2, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুং জননতন্ত্র। আমি এখানে একটি চিত্র এঁকে রেখেছি। আগে দেখি এই জননতন্ত্রের অংশগুলো কি কি, এরপরে তার সম্পর্কে আমরা আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে তাদের কাজও ঠিক সব এখানে আমি ধারাবাহিকভাবে লিখে দেব। দেখো এখানে চিত্র দেওয়া আছে। প্রথম, পুংজ জননতন্ত্র তার সম্মুখ দৃশ্যে কী রকম দেখা যায়, এপাশে আছে পার্শ্ব দৃশ্যে কেমন দেখা যায়। এটা হলো এই শুক্রাশয়, যেটা পুংজ জননতন্ত্রের প্রধান অংশ, তার অভ্যন্তরে যে নালীতন্ত্র সেটা কীরকম দেখা যায়। আর এটা হচ্ছে স্ক্রোটাম বা শুক্রথলি, তার মধ্যে যে শুক্রাশয় থাকে তাকে আবৃত করে যে আবরণগুলো থাকে কি কি, এই কয়েকটি বিষয় আমি এখানে উপস্থাপন করেছি। তার মধ্যে প্রথমেই দেখো পুংজ জননতন্ত্র। পুংজ জনন অঙ্গগুলির সমন্বয়ে গঠিত যে তন্ত্র প্রধানত কি শুক্রাণু উৎপাদন করে এবং বিশেষ করে দেখা যায় কি বিভিন্ন প্রকার হরমোন বা অন্তঃক্ষরা কাজও এর মাধ্যমে সম্পন্ন হয়। দেখা যাক এই পুংজ জননতন্ত্রের অংশগুলো কি কি। দেখ, পুংজ জননতন্ত্র এর মুখ্য জননাঙ্গ হলো এক জোড়া শুক্রাশয়। ক্লিয়ার? এই এক জোড়া শুক্রাশয়, এই শুক্রাশয় থেকে উৎপন্ন হয়েছে দেখো এই নালীতন্ত্র। এখানে কাটলে আমরা বুঝতে পারছি এই শুক্রাশয়ের মধ্যে আছে কতগুলো নালীতন্ত্র। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেখো এই শুক্রাশয়ে 3টে স্তর আছে। সব থেকে বাইরের দিকে টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর একটা টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর একটা টিউনিকা ভাস্কুলারিস। দেখো এই টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভাস্কুলারিস ভেতরের দিকে প্রলম্বিত এই যে ট্রাবিকিউলি বা তন্তুপট্টির দ্বারা অনেকগুলো 200 থেকে 300 এরকম প্রকোষ্ঠে বিভক্ত। প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে আছে 1 থেকে 3টি এই সেমিনিফ্রাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা। এই শুক্র উৎপাদক নালিকাগুলো থেকে দেখো বাইরের দিকে বেরিয়ে এসেছে এগুলো হচ্ছে স্টেট বা রিজু নালিকা। এই রিজু নালিকাগুলো সম্মিলিত হয়ে তৈরি করেছে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয়। এই জালক শুক্রাশয় থেকে বেরিয়ে এসেছে দেখো বেশ প্রায় 10 থেকে 20টি সূক্ষ্ম নালিকা, যাদেরকে বলা হয় ভাষা ইপারেনশিয়া। ক্লিয়ার? এই ভাষা ইপারেনশিয়াগুলো সম্মিলিত তৈরি করেছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের মাথাকে বলা হয় কাপুট এবং দেহকে বলা হয় কার্পাস এবং লেজের অংশ বলা হয় কডা। এখান থেকেই উৎপন্ন হয়েছে শুক্রনালী। ব্যাস, এই সেই শুক্রনালী যেটা এই এপিডিডাইমিসের কডা থেকে উৎপন্ন হয়ে উপরের দিকে উঠেছে এবং এখানে দেখা যায় কি ইঙ্গুইনাল কানেল, আমাদের যে দেখা যায় যে নালীর মাধ্যমে, যে নলের মাধ্যমে বা যে স্পেসের মাধ্যমে এই বিশেষ করে শুক্রনালীটি আমাদের শ্রোণীগহ্বরে প্রবেশ করেছে। শ্রোণীগহ্বরে প্রবেশ করে এখানে ওই শুক্রাশয়কে, এই শুক্রনালী, এই রেচন নালীকে বা গোবিনীকে বেষ্টন করে আবার নিচের দিকে নেমে এসেছে। ক্লিয়ার? এই যে নালী, এর নাম হচ্ছে তোমার শুক্রনালী। এগুলো হচ্ছে নালীতন্ত্রের মধ্যে। আমি আরেকবার বলছি, ফার্স্ট নালীতন্ত্রের মধ্যে আছে কোনটা? ভাষা ইপারেনশিয়া। তারপরে কি আছে? এপিডিডাইমিস। তারপরে কি আছে? এখানে শুক্রনালী। এই শুক্রনালী দেখো দুপাশ থেকে ইঙ্গুইনাল কানেলের মধ্য দিয়ে শ্রোণীগহ্বরে প্রবেশ করেছে। এটার সঙ্গে সাধারণত থাকে
শুক্ররজ্জু, স্পারমাটিক কর্ড, শুধু এই শুক্রনালী না, এর সঙ্গে ধমনী, হীরা, লসিকা বাহ ইত্যাদি মিলিত হয়ে যে রজ্জু বা দড়ির মতো অংশ গঠন করে তাকে বলে স্পারম্যাটিক কর্ড। স্পারম্যাটিক কর্ড উপরের দিকে উদর গহ্বর বা শ্রোণী গহ্বরের উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে আসে, বিশেষ করে গভীনীকে বেষ্টন করে। এই জিনিস এখানে গভীনী আছে, বেষ্টন করে নিচের দিকে নেমে এসে দেখো এরা এই নেমে আসার সময় এখানে দেখো এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রন্থি। এগুলো হচ্ছে সাধারণত আমরা যেগুলো বললাম নালী, নালীর পরে দেখো এখানে গ্রন্থি মিলিত হয়েছে, সেমিনাল ভেসিকল এর সঙ্গে মিলিত হয়েছে। এই এপাশে একটা এপাশে একটা, দুটো সেমিনাল ভেসিকল আছে। এটা এই সাধারণত এই শুক্রনালীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত স্থানটা একটু স্ফীত অ্যাম্পুলা গঠন করে। এই মিলিত স্থান থেকে এটা এপাশে একটা এপাশে একটা, এই যে অংশটা নিক্ষেপণ নালী বলা হয়। ক্লিয়ার? এই সেমিনাল ভেসিকেল থেকে উৎপন্ন নালী এবং শুক্রনালী মিলিত হয়ে যখন তারা ইউরিনোজেনিটাল মূত্রজনন নালীর সঙ্গে মিলিত হয়, ওই মাঝখানের সূক্ষ্ম অংশের নাম হচ্ছে কি নিক্ষেপণ নালী। ওই নিক্ষেপণ নালী হিসাবে তারা মিলিত হয় ইউরিনোজেনিটাল বা মূত্রজনন নালীর সঙ্গে। ক্লিয়ার? মূত্রজনন নালীর সঙ্গে। এই মূত্রজনন নালী যে দুটো মিলিত হয়েছে তার ঠিক নিচে দেখো এখানে আছে আরেকটি গ্রন্থি যার নাম প্রোস্টেট গ্রন্থি। এখানে এই প্রোস্টেট গ্রন্থি দিয়ে মূত্রজনন নালী সোজা নিচের দিকে নেমে এসেছে। আসার সময় দেখা যায় এই মূত্রজনন নালীর সঙ্গে এই প্রোস্টেট গ্রন্থির পরে আর দুটো মটর দানার মতো গ্রন্থি যুক্ত হয়েছে, যার নাম কাউপার গ্রন্থি বা বাল্ব ইউরেথেরাল গ্রন্থি। তারপরে সেটা এই মূত্র জনন নালীটি সোজা পেনিসের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে মূত্রজনন ছিদ্র বা ইউরেথেরাল এই যে মেটাস, ইউরেথেরাল মেটাসের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে এসছে। এখানে এই যে মূত্রজনন নালী, এই মূত্রজনন নালী একে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। আমরা সে ভাগগুলো লিখব। আমি আপাতত প্রধান বিষয়গুলো এখানে বলে নিই, নইলে এখানে চিত্র থাকলে লেখা যাবে না। চিত্রটা আগে দেখে ভালো করে ঠিক করে নাও, তারপরে আমি এর লেখার বিষয়টি বলছি। তাহলে এই আবার বলি, এক জোড়া শুক্রাশয় রয়েছে, এটা হচ্ছে মুখ্য জননাঙ্গ। আর আনুষঙ্গিক জননাঙ্গের মধ্যে আছে নালিকাতন্ত্র। সেই নালিকাতন্ত্রের মধ্যে এক নম্বর হলো ভাষা ইফারেন্সিয়া, এই এক ভাষা ইফারেন্সিয়া। দু নম্বর হলো এই এপিডিডাইমিস, তার তিনটে অংশ, কাপুট, কর্পাস বা দেহ, আর কডা বা লেজ। তারপরে সেখান থেকে উৎপন্ন হয়েছে শুক্রনালী। এই শুক্রনালী মিলিত হয়েছে যার সঙ্গে তার নাম নিক্ষেপণ নালী। এই নিক্ষেপণ নালী ঠিক যেখানে উৎপন্ন হয়েছে সেখানে যুক্ত হয়েছে সেমিনাল ভেসিকল। তারপরে মূত্রজনন নালীর সঙ্গে এটা যুক্ত হয়েছে নিক্ষেপণ নালীটা। কেন মূত্রজনন নালী? এর মাধ্যমে মূত্রাশয় থেকে উৎপন্ন মূত্র আবার শুক্রাশয় থেকে উৎপন্ন শুক্রাণু সহ বীর্য পরিবাহিত হয়, তাই এর নাম হয়েছে মূত্রজনন নালী বা ইউরিনোজেনিটাল ডাক্ট বা মূত্রনালী, ইউরেথেরাও বলা হয়। এর আবার চারটে অংশ। দেখো, এর প্রথম অংশটাকে বলা হয় প্রিপ্রোস্টেটিক মূত্রনালী। তারপরে যে অংশটা এই প্রোস্টেটিক অংশে প্রোস্টেটিক মূত্রনালী। তারপরের অংশটা মেমব্রেনাস মূত্রনালী। ক্লিয়ার? মেমব্রেনাস মূত্রনালী। দেখো, প্রিপ্রোস্টেটিক, প্রোস্টেটিক, নেক্সট মেমব্রেনাস মূত্রনালী। তারপরে যে অংশটা ঠিক কাউপার গ্রন্থি ওপরে যে অংশটা, এখানে আরেকটি অংশ আছে, এই অংশটা সোজা নিচের দিকে নেমে এসেছে, এই যে মূত্রজনন নালীর পেনিসের মধ্য দিয়ে নিচের দিকে নেমে এসেছে। ঠিক আছে? এটা আরেকটা অংশ। এই চারটি অংশ আছে এর এই মূত্রজনন নালী। আচ্ছা, এই হলো তোমার প্রধান নালিকাগুলো। আচ্ছা, এবার আসি এর
বহিস্থ দুটো অঙ্গ আছে। এই অঙ্গের নাম হচ্ছে, একটা হচ্ছে তোমার স্ক্রোটাম। এই যে তোমার শুক্রাশয়টি, এই শুক্রাশয়টি থাকে একটা থলির মধ্যে, যার নাম স্ক্রোটাম বা শুক্রথলি। এখানে লক্ষ্য করো, এই যে শুক্রথলিটি, স্ক্রোটাম বা শুক্রথলি, ক্লিয়ার? এই শুক্রথলিটি দেখো কয়েকটা স্তর দিয়ে এটা আবৃত থাকে। সব থেকে বাইরের দিকে আছে ত্বক, ক্লিয়ার? তারপরে যেটা আছে টিউনিকা ডর্টাস পেশি, তারপরে আছে বহিস্থ স্পার্মাটিক ফাসা, তারপর আছে ক্রিমাস্টেরিক ফাসা, তারপর আছে অন্তস্থ স্পার্মেটিক ফাসা, তারপর আছে টিউনিকা ভ্যাজাইনালিস। এই দেখো স্তরগুলো। 1 নম্বরে আছে এটা, 2 নম্বরে আছে এটা, 3 নম্বরে আছে এটা, 4 নম্বরে আছে এটা, 5 নম্বরে আছে এটা, 6 নম্বরে আছে এটা। এই টিউনিকা ভ্যাজাইনালিস আবার দুটো স্তরে বিভক্ত। একটা হচ্ছে প্যারাইটাল স্তর, একটা ভিসারাল স্তর। এই দুটো স্তরের মধ্যে থাকে হাইড্রোসিলিক ফ্লুইড, ক্লিয়ার? এইভাবে এই শুক্রাশয়টি সুরক্ষিত অবস্থায় থাকে, ক্লিয়ার? এইবার দেখো, এই যে শুক্রাশয়, এরপরে আসছি আমরা, তাহলে শুক্রথলি বললাম। এবার আসি আরেকটি বহির্জনন অঙ্গ, যার নাম হচ্ছে পেনিস বা লিঙ্গ। এই পেনিস একটা বিশেষ লম্বা দৃঢ় অঙ্গ। এই পেনিসের আবার দেখা যায় 3টে অংশ। দেখা যায় এর মূলদেশ বা রুট, ক্লিয়ার? এটা কর্পাস বা দেহ, আর এর উপর একদম অগ্রভাগে বাল্বের মতো স্ফীত অংশকে বলা হয় গ্ল্যান্স পেনিস। এই গ্ল্যান্স পেনিস এর উপরে যে পর্দা থাকে তার নাম প্রিপিউস। এই প্রিপিউসের ভেতরের গাত্রে থাকে এক প্রকার গ্রন্থি, টাইসনের গ্রন্থি, যা থেকে এক প্রকার সাদা মাখনের মতো রস নির্গত হয়, যা স্ম্যাগমা, যা পিচ্ছিল রাখে পেনিসের অগ্রভাগকে এবং জনন প্রক্রিয়ায় সহায়তা করে। যাই হোক, আসছি আমরা এই থিং। এবার একে কেটে দেখলে, সাধারণত এই পেনিসকে যদি আমরা কেটে দেখি, তাহলে এর মধ্যে থাকে সাধারণত 3টে বাইরের দিকে স্কিন বা চর্ম, তার ভেতরের দিকে 3টে পেশি বান্ডিল থাকে। এরকম যদি আমরা কেটে দেখি সাধারণত এরকম, তাহলে এর মধ্যে 3টে এরকম পেশি বান্ডিল, যার এই দুপাশে থাকে উলম্বভাবে দুটো, একটা কর্পোরা ক্যাভার্নোসা আর এখানে থাকে আরেকটি। এই কর্পোরা ক্যাভার্নেসা এটা হলো দুটো পেশি বান্ডিল উলম্বভাবে অবস্থিত, আর মাঝখানে আছে এই কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা স্পঞ্জিওসাম। আর এ দুটো হলো কর্পোরা ক্যাভার্নোসা, ক্যাভার্নোসা। এরা ইরেকটাইল পেশি, এখানে রক্তবাহযুক্ত এরা, এবং এরা খুব সংবেদনশীল। উত্তেজিত হলে এরা শক্ত অবস্থা প্রাপ্ত হয় এবং পেনিস বা লিঙ্গকে দৃঢ় করতে সহায়তা করে। এই পেশি দিয়ে গঠিত হচ্ছে পেনিস। উপরিভাগে আছে স্কিন বা চর্ম। এই হলো তোমার মোটামুটি প্রধান অংশগুলো। এখানে দেখো পার্শ্বে দৃশ্যে আমরা তাই দেখিয়েছি, পেনিস, মূত্রজনন নালী, হ্যাঁ, এখানে দেখো এটা শুক্রাশয়, এখান থেকে এপিডিডাইমিস, এখান থেকে এই শুক্রনালী, এখানে মূত্রাশয়, এর থেকে মূত্রজনন নালী এই বেরিয়েছে, এখান থেকে এই এসেছে তোমার এই শুক্রনালী, এখানে এর সঙ্গে যুক্ত হয়েছে সেমিনাল ভেসিকল, আবার এ মূত্র জনন নালীর সঙ্গে যুক্ত হয়েছে, সেখানে রয়েছে এই প্রোস্টেট গ্রন্থি, তার নিচে আছে কাউপার গ্রন্থি। পার্শ্ব দৃশ্যে দেখলে আমরা এরকম দেখতে পাই, সামনাসামনি দেখলে এরকম দেখতে পাই, এবং আমরা শুক্রাশয়কে কেটে দেখলে তার নালিকা তন্ত্রগুলো এরকম দেখতে পাই। এক নজরে এই বিভিন্ন অংশগুলো ক্লিয়ার। এবার আমি এদের সম্পর্কে সংক্ষিপ্ত এবং কাজগুলো এখানে ধারাবাহিকভাবে লিখছি, ভালো করে খেয়াল করবে। বিশেষ উল্লেখযোগ্য বিষয়টা দেখো, আমি বুঝে ফেলছি এটা
হ্যাঁ, এবার আমরা আসি প্রধান প্রধান বিষয়গুলো কী কী। ফার্স্ট, পুংজননতন্ত্র। এর ভাগগুলো আমরা যেটা দেখলাম এখানে, মুখ্য জননাঙ্গ, নেক্সট এখানে গৌণ বা আনুষঙ্গিক জননাঙ্গ। এই মুখ্য জননাঙ্গ এক জোড়া, আমরা যেটা আগে দেখলাম, এক জোড়া শুক্রাশয়। এই গৌণ জননাঙ্গ মধ্যে আমি ভাগ করব। ফার্স্ট হচ্ছে নালিকাতন্ত্র, নালিকাতন্ত্র। তারপরে ভাগ করব বহিস্থ গৌণ জননাঙ্গ, নেক্সট জনন গ্রন্থি। এই নালিকাতন্ত্রের মধ্যে আমরা লক্ষ্য করেছি যেটা ভাষা, ইফারেন্সিয়া, নেক্সট এপিডিডাইমিস, নেক্সট শুক্রনালী, নেক্সট নিক্ষেপণ নালী, নেক্সট মূত্র জনন নালী। আচ্ছা, বহিস্থ গৌণ জননাঙ্গ, এর মধ্যে আছে স্ক্রোটাম, নেক্সট আছে স্ক্রোটামের পেনিস বা শিশ্ন। জনন গ্রন্থির মধ্যে আছে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। নেক্সট আছে প্রোস্টেট গ্রন্থি, নেক্সট আছে কাউপার্স গ্রন্থি। ক্লিয়ার? এক নজরে। আচ্ছা, এই শুক্রাশয়কে আমরা কেটে দেখেছি, দেখো চিত্রটা আমি আগে দিয়েছি। কি আছে এর মধ্যে আমি আরেকবার বলে যাচ্ছি, কি এর বাইরের দিকে আছে টিউনিকা ভ্যাজাইনালিস, ঠিক আছে, মাঝে আছে টিউনিকা অ্যালবুজিনিয়া, একদম ভেতরে আছে টিউনিকা ভাস্কুলারিস। দেখো আগের চিত্রে আমরা ওখানে দিয়েছি। ক্লিয়ার? এই টিউনিকা ভাস্কুলারিস, টিউনিকা অ্যালবুজিনিয়া ভেতরের দিকে প্রলম্বিত হয়ে ট্রাবিকিউলি গঠন করেছে, যা শুক্রাশয়ের ভেতরে 2 থেকে 3টি প্রকোষ্ঠে বিভক্ত করেছে। প্রত্যেকটা প্রকোষ্ঠে 1 থেকে 3টে কি থাকে? শুক্র উৎপাদক নালিকা। এই 1 থেকে 3টি শুক্র নালিকা প্রত্যেকটা প্রকোষ্ঠে থাকে এবং তাদের থেকে সব মিলিয়ে প্রায় 25 থেকে 30টি রিজু নালিকা বেরোয়, স্টেট নালিকা। এই রিজু নালিকাগুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে রেটিটিস্টিস, জালক শুক্রাশয়। সেই জালক শুক্রাশয় থেকে 10 থেকে 15টা নালী বাইরে বেরিয়ে আসে, যার নাম এই ভাষা ইফারেন্সিয়া। ক্লিয়ার? এই ভাষা ইফারেন্সিয়াগুলো মিলিত হয়ে তৈরি করে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের 3টে অংশ আমরা বলেছিলাম। কি কি? একটা বলেছি সব থেকে ওপরের দিকে মস্তক, তারপরে দেহ, তারপরে লেজ, তাই না? এই 3টে অংশের কথা আমরা বলেছি। আচ্ছা, তারপরে শুক্রনালী, তারপরে নিক্ষেপণ নালী এবং মূত্রজনন। শুক্রনালীর ভাগগুলো আমি বলে দিয়েছি। তারপর নিক্ষেপণ নালী, মূত্রজনন নালী। আর এই মূত্রজনন নালী ইউরেথ্রাল মেটাস বা মূত্রজনন ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। নেক্সট
বহিস্থ জননাঙ্গ স্ক্রোটাম বলেছি আমরা, শুক্রথলি। এই স্ক্রোটাম সাধারণত দেখা যায় কি যে পাশাপাশি দুটো স্ক্রোটাম এর মধ্যে একটা সেপ্টা, এই সেপ্টা বা পর্দা দিয়ে এরা আংশিকভাবে দুভাগে বিভক্ত। বিশেষ করে দেখা যায় পাশাপাশি দুটো শুক্রাশয় থাকে, এই শুক্রাশয় দুটো এই স্ক্রোটামের মধ্যে মাঝখানে অসম্পূর্ণ বিভক্ত সেপ্টাম দ্বারা দুভাগে বিভক্ত। আরেকটা কথা, এই যে কর্পোরা ক্যাভার্নোসা আর কর্পোরা স্পঞ্জিসাম আমরা যেটা দেখেছিলাম, এই কর্পোরা ক্যাভার্নোসা এই যে উলম্ব পেশি বান্ডিল, এটা যোগকলার আবরণী দ্বারা আবৃত থাকে, তৈরি করে সেপ্টাল পেনিস, এর নাম সেপ্টাল পেনিস। আচ্ছা, এবার আসি সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্রন্থি এবং কাউপার্স গ্রন্থি। এই হলো টোটালি তোমার বিভিন্ন অংশগুলো। এবার এদের কাজ সম্পর্কে আমি বলবো। আচ্ছা, ফার্স্ট এখানে অঙ্গের নাম, এখানে আমরা তাদের কাজ সম্পর্কে বলব। 1 নম্বর শুক্রাশয়। ক্লিয়ার? এই শুক্রাশয় কি কাজ করে? 1 নম্বর কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন, শুক্রাণু উৎপাদন। 2 নম্বর কাজ হচ্ছে হরমোন ক্ষরণ, হরমোন। এখান থেকে সাধারণত 2 রকমের হরমোন, একটা হচ্ছে যৌন হরমোন টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, আর এর মধ্যে এক প্রকার কোষ সার্টোলির কোষ, এই সার্টোলির কোষ থেকে ইনহিবিন বলে একটি হরমোন সদৃশ পদার্থ খরিত হয়। শুক্রাণু উৎপাদনে এই টেস্টোস্টেরন সহায়তা করে, আবার ইনহিবিন টেস্টোস্টেরনকে সহায়তা করে যাতে শুক্রাণু উৎপাদন ত্বরান্বিত হয়। এই গেল 1 নম্বর। 2 নম্বর হলো ভাষা ইফারেন্সিয়া, ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়া শুক্র উৎপাদক নালিকা থেকে শুক্রাণুকে বহন করে কোথায়? সাধারণত এপিডিডাইমিসে। ক্লিয়ার? এই ভাষা ইফারেন্সিয়া শুক্রাণু পরিবহন করে, শুক্রাণু পরিবহন কোথা থেকে? সাধারণত দেখা যায় এরা জালক শুক্রাশয় থেকে উৎপন্ন হয়, এই জালক শুক্রাশয় থেকে এপিডিডাইমিসে বহন করে। ক্লিয়ার? স্টেট নালিকা দেখা যায় বিশেষ করে দেখা যায় এরা শুক্রাণু পরিবহন করে এপিডিডাইমিসে নিয়ে যায়। ক্লিয়ার? এবারে নাম্বার 3, এপিডিডাইমিস। এপিডিডাইমিস, এই এপিডিডাইমিস মূলত এখানে শুক্রাণু বেশ কিছুদিনের জন্য সঞ্চিত থাকে। তাহলে এর প্রধান কাজ 1 শুক্রাণু সঞ্চয়, 2 নম্বর কাজ হলো শুক্রাণুর পুষ্টি, শুক্রাণুর পুষ্টিতে সহায়তা করে। নাম্বার 3 শুক্রাণুর সচলতা, চলন প্রক্রিয়া, সচলতায় সহায়তা বা সক্রিয়তায় সহায়তা করে। নাম্বার 4 এপিডিডাইমিসের পরে আসছে শুক্রনালী। শুক্রনালী, এই শুক্রনালী মূলত শুক্রাণুকে পরিবহন করে নিক্ষেপণ নালীতে, শুক্রাণু পরিবহন করে নিক্ষেপণ নালীতে। নাম্বার 2 এই বীর্যের
10% এর দ্বারা তৈরি হয়। নেক্সট নাম্বার 5, শুক্রনালীর পরে আসছে নিক্ষেপণ নালী। এই নালী সংকুচিত প্রসারিত হয়ে বীর্য এর মাধ্যমে, একদিকে বীর্য আমরা যেটাকে এর সঙ্গে এর আগেই ঠিক যুক্ত হয়েছে সেমিনাল ভেসিকেল, যেখান থেকে নিঃসরিত হয়েছে তরল রস, যার এই শুক্রাণুর সঙ্গে মিলে বীর্য তৈরি করে। এই শুক্রাণু সহ বীর্যকে কি করা হয়, এই নিক্ষেপণ নালী সংকুচিত প্রসারিত হয়ে জোরে সাধারণত মূত্রজনন নালীতে ঠেলে দেয়। নেক্সট নিক্ষেপণ নালী, বীর্যের পরিবহন। এটা সংকুচিত প্রসারিত হয়ে বীর্যকে একটু জোরে নিক্ষেপ করে বলেই নাম হয়েছে নিক্ষেপণ নালী। নাম্বার 6, এবার আসি মূত্রজনন নালী। মূত্রজনন নালী, এই মূত্রজনন নালী মূলত একদিকে যেমন মূত্রাশয়, যে মূত্র সঞ্চিত সেই মূত্রকে পরিবহন করে, অন্যদিকে বীর্যকে পরিবহন করে। শুক্রাণু সহজে তরল রস একে এই বীর্য বা সিমেনকে পরিবহন করে এবং বাইরে নিক্ষেপ করতে সহায়তা করে। মূত্রজনন নালী একদিকে হচ্ছে মূত্র পরিবহন, অন্যদিকে বীর্য বা সিমেন পরিবহন করে। ক্লিয়ার? মূত্রজনন ছিদ্রের মাধ্যমে যেটা বাইরে বেরিয়ে যায়। নেক্সট আসে আমরা এরপরে কতগুলো গ্রন্থির কথা আমরা বলেছি। আচ্ছা, গ্রন্থির আগে আমরা একটু বলে নিই এরপরে যে বহিস্থ জননাঙ্গ, যার নাম স্ক্রোটাম। স্ক্রোটাম স্ক্রোটাম এটা সাধারণত কি শুক্রাশয়কে ধারণ করে। শুক্রাশয় ধারণ করে। আরেকটি বিশেষ বিষয়, এর মধ্যে যে ক্রিম্যাস্টিক পেশি বা ডরটাস পেশি, বুঝলে, ক্রিম্যাস্টেরিক যে পেশি, এরা সাধারণত দেখা যায় কি এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেহের মধ্যে যদি শুক্রাশয় থাকে, জন্মের 2 মাস আগে কিন্তু এটা শিশুদের শুক্রথলিতে নেমে আসে। দেহের ভেতরে থাকলে শুক্রাণু উৎপাদন হয় না, কারণ দেহের তাপমাত্রা প্রায় দেখা যায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রায় শুক্রাণু উৎপন্ন হয় না। তাই শুক্রথলির মধ্যে যখন নেমে আসে, বিশেষ করে ক্রিম্যাস্টিক এবং এই ডরটাস পেশি এই তাপমাত্রা 2 ডিগ্রি কম, প্রায় 34-35 ডিগ্রি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ফলেই কিন্তু এই শুক্রাণু উৎপন্ন হতে পারে। সুতরাং তাপমাত্রা নিয়ন্ত্রণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। 3 নম্বর, আমি বলেছিলাম যে টিউনিকা ভ্যাজাইনালিস এর ভেতরের সব থেকে যে লেয়ার, সেটা 2টো স্তরে বিভক্ত, প্যারাইটাল, ভিসাল। তার মধ্যে কি থাকে, হাইড্রোসিলিক তরল থাকে। এই যে তরল সাধারণত হাইড্রোসিলিক তরল এই শুক্রাশয়কে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। শুক্রাশয়কে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। ক্লিয়ার? নাম্বার নেক্সট আসে স্ক্রোটামের পরে পেনিস।
আমি এর গঠনে বলেছিলাম যে পেশিগুলো থাকে এবং এর তিনটে অংশ, সেটাও বলেছি। এবার দেখো, এই পেনিস কিন্তু মূলত পুং সঙ্গম অঙ্গ, পুং সঙ্গম। এতে যে ইরেকটাইল পেশি আছে এবং রক্তজালক আছে, উদ্দীপনার প্রভাবে এটা কি হয়, শক্ত হয়ে যায়, পেনিসটা খাড়া হয়, ফলে এটা যৌন জনন বা সঙ্গম প্রক্রিয়া সহায়তা করে, পুং সঙ্গম অঙ্গ হিসাবে কাজ করে। নেক্সট, এর মাধ্যমে বীর্য, শুক্রাণু সহ যে তরল রস বীর্য স্ত্রী যোনিতে নিক্ষিপ্ত হয়, স্ত্রী যোনিতে নিক্ষিপ্ত হয়। নাম্বার 3, এই পেনিসের মাধ্যমে বীর্য ও মূত্র পরিবাহিত হয়। ক্লিয়ার? এই গেল বহিস্থ যে দুটো গৌণ জননাঙ্গ। নেক্সট আছে গ্রন্থি। গৌণ যে গ্রন্থিগুলো, তার মধ্যে এক নম্বর হলো সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল। ক্লিয়ার? এই সেমিনাল ভেসিকল সাধারণত এর থেকে এক প্রকার ক্ষারীয় সান্দ্র তরল নির্গত হয়। এই তরল এক নম্বর শুক্রাণুর পুষ্টি যোগায়। ক্লিয়ার? 2 নম্বর, শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধি করে। নিষেক প্রক্রিয়ায় যে সক্রিয়তা প্রয়োজন সেটা বৃদ্ধি করে। নাম্বার 3, শুক্রাণু সচলতা, চলন ক্ষমতা এই সেমিনাল ভেসিকলের যে তরল, ক্ষারীয় তরল সান্দ্র, তার মধ্যে ফ্রুক্টোজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ফ্রুক্টোজ শুক্রাণুর পুষ্টি যোগায়। ক্লিয়ার? প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে যার সচলতা বৃদ্ধি করে শুক্রাণুর। ক্লিয়ার? নেক্সট আছে নাম্বার 2, সেমিনাল ভেসিকলের পরে প্রোস্টেট গ্রন্থি। এ থাকে সংখ্যায় একটি। এই সেমিনাল ভেসিকল দুটো থাকে, এটা থাকে সংখ্যায় একটি। সাধারণত দেখা যায় নিক্ষেপণ নালী যেখানেই তোমার মূত্র জনননালীর সঙ্গে মিলিত হয়েছে, ঠিক তার সংযোগস্থলে নিচে থাকে এই গ্রন্থিটি। এই প্রোস্টেট গ্রন্থি থেকে সাদা তরল দুধের মতো এক প্রকার রস নির্গত হয়, যাকে প্রোস্টেটিক ফ্লুইড বলা হয়। এই প্রোস্টেটিক ফ্লুইডের বিশেষ কিছু কাজ আছে। দেখা যায় কি, এখানে আরেকটা কাজ, বীর্যের 60% তৈরি করে। এই হলো সেমিনাল ভেসিকল। বীর্যের বাকি 30% বীর্য তৈরি করে কে? এই প্রোস্টেটিক গ্ল্যান্ড নিঃসৃত রস। নাম্বার 2, এও শুক্রাণুর পুষ্টি, সক্রিয়তা বৃদ্ধি করে। এটা আরেকটা কাজ করে এই রস, বিশেষ করে যে মূত্রে একটা অম্ল ভাব থাকে, মূত্রের অম্ল ভাবকে প্রশমিত করে শুক্রাণুকে প্রতিরক্ষা দেয়। মূত্রের অম্ল ভাব প্রশমিত করা, আর যোনিপথের অম্লতা প্রশমিত করে এবং যোনিপথকে পিচ্ছিল করে।
ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, কাউপার গ্ল্যান্ড। এর থেকে রস ক্ষরিত হয়, যেটা এখানকার রসটাও এক প্রকার সান্দ্র মিউকাস মিশ্রিত তরল। এও সাধারণত কি কাজ করে? 1 নম্বর, শুক্রাণুর পুষ্টি। 2 নম্বর, মূত্র জনন নালীকে পিচ্ছিল করে শুক্রাণুর সচলতা বৃদ্ধি করে। মূত্র জনন নালীর পিচ্ছিলতা রক্ষা। 3 নম্বর, যোনিপথকে পিচ্ছিল করে যাতে সহজেই কপুলেশন সম্ভব হয়। যোনিপথকে পিচ্ছিল করে। ক্লিয়ার? এই হলো আমাদের পুংজননতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো এবং তাদের প্রধান প্রধান কাজ। ক্লিয়ার? আমরা পরের দিন আরেকটি তন্ত্র নিয়ে আলোচনা করব। শেষ করছি, ভালো থাকবে।